হ্যালো ফুরকি। হ্যালো শিয়াল, তুমি কি করছো? আমি তো শুয়ে আছি ডার্লিং। কিন্তু তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন? এমন যে হারালো দুহাত বাড়ালো আস্তর ছোঁয়া পেতে, স্বপ্ন জোড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে জিতে নিতে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে গান করতে লাগলো শিয়াল। স্বপ্ন জোড়ালো কি গো, থমকে কি দাঁড়ালো ব্যাপার? প্রেমকে মনে এত জিতে ফুর্তি নিতে। কিসের তোমার? আরে গিন্নি, মনে ফুর্তি রাখতে হয়, মন ভালো তো সব ভালো। এখন আমি চললাম বুঝলে। সে কি, এখন আবার চললে কোথায়? আমার একটু কাজ আছে, এই জামা কাপড় গুলো বিক্রি করতে নিয়ে যেতে হবে, অনেকদিন ধরে বেরোনো হয়নি। তা বেশ, সাবধানে যেও গো। তারপর শিয়াল তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল আর সাইকেলের কেরিয়ারে বেঁধে নিল জামা কাপড় আর পুটলিগুলো। এই জামা কাপড় হবে, জামা কাপড়, বাচ্চাদের প্যান্ট, মেয়েদের জামা, ছেলেদের শার্ট, সব যদি পেতে চাও চলে এসো মামা কাকা। আরে শিয়াল দাদা যে, হ্যাঁ বলো ভাই বলো। এটা আমার জন্য একটা মানে হট প্যান্ট দেখাও তো শিয়াল দাদা। হ্যাঁ হ্যাঁ, আরে হট প্যান্ট নেবে, এই নাও। বাহ, দারুন। তাই এর দাম কত? বেশি নয়, মাত্র 120 টাকা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে শিয়াল দেখলো রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এক ভীষণ সুন্দরী শিয়ালিনী। শিয়াল একটু এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, এগো সুন্দরী নারী তুমি, এখানে একলা দাঁড়িয়ে কারোর জন্য বুঝি? তোমার নাম কি আমি জানতে পারি? আমি হলাম ফুরকি শিয়ালিনী। আমি বাড়ি ফেরার জন্য এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়িই তো পাচ্ছি না। তুমি আমার সাইকেলে উঠে এসো সুন্দরী ফুরকি, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। ঠিক আছে, তুমি যখন বলছো, যাক ভালোই হলো। তারপর ফুরকি শিয়ালিনী উঠে পড়ে শিয়ালের সাইকেলের সামনের রডে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব। এইখানে থামো থামো, আমার গাড়ি চলে এসেছে। এটা বুঝি তোমার বাড়ি? হ্যাঁ গো, তবে আজ আমি আসি। চলে যাবে আমায় ছেড়ে? শোনো ফুরকি, কিছু বলবে? তোমার ফোন নাম্বারটা পেলে খুব ভালো হতো। সেটা বুঝি এখন মনে পড়লো? এই নাও আমার নম্বর, রাতে কল দিও। ইয়েস ইয়েস, নিজেকে আজ হিরো হিরো মনে হচ্ছে আমার। যাই, বাড়ি ফিরে যাই, তারপর রাতে ফুরকিকে কল দেব। তারপর শিয়াল বাড়ি ফিরে এলো। तेरे ध्यान किधर है, मैं तेरा हीरो इधर है, ला 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 ला। এই ব্যাপার কি তোমার? ঘরে যে দুমুঠো চাল নেই, সেই খবর কি রাখো? শাট আপ গিন্নি, তুমি এখান থেকে এখনই যাও তো। তারপর রাতের বেলা শিয়াল ফুরকিকে ফোন করে। হ্যালো ফুরকি। হ্যালো শিয়াল, তুমি কি করছো? আমি তো শুয়ে আছি ডার্লিং। কিন্তু তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন? আসলে আমার বউ আমার পাশে ঘুমোচ্ছে, তাই তো গো। ওহো আচ্ছা, শিয়াল তোমার বউ যদি জেনে যায়? জানলে জানো, আমি কি ওকে ভয় পাই নাকি? তোমাকে না আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করবে? এই বলছো ফুরকি, তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি রাজি। চলো তুমি আমরা বিয়ে করে নি, তারপর সারাদিন আমি আর তুমি, শুধু তুমি আর আমি একসঙ্গে থাকবো গো। শরম লাগে, কি যে বলো তুমি শিয়াল,
আমি ফোন রাখছি। কালকে সকাল 11টা জেলের ধারে চলে এসো। ওকে ফুলকি ডার্লিং। তারপর ফুরকি ফোন কেটে দেয়। পরের দিন সকালে শিয়াল 11টার সময় চলে যায় ফুরকির সাথে দেখা করতে ওই ঝিলের ধারে। শিয়াল, তুমি এসে গেছো? তুমি ডেকেছো আর আমি না এসে পারি? বলো কি বলবে? জানো তো জান, আমার বাড়িতে আমার বাঘ বাবা বিয়ের জন্য ভীষণ চাপ দিচ্ছে। এখন আমি কি করব বলো? আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারি না। তুমি যে আমার মনে গেঁথে গেছো। ফুলকি, আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি গো। তোমায় ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না গো। তাহলে চলো আজকে আমরা বিয়ে করিনি। তুমি আর না বলো না। সত্যি? বেশ, তুমি যেমনটা চাইবে তাই হবে গো। তারপর শিয়াল ও ফুরকি বিয়ে করে নেয়। অতঃপর শিয়াল ফুরকিকে নিয়ে বাড়ি ফেরে। এটা আর তুমি বরের বেশে, ও বউয়ের বেশে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ফুলকি, আমার বিয়ে করা বউ, আমি ওকে বিয়ে করে এনেছি। তার মানে আমি থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করে এনেছো? হায় রে হায়, দেখে যা সবাই, শিয়াল বিয়ে করে নিয়ে এসেছে আমার সতীন। কি সর্বনাশ! এই শোনো, এসব চিৎকার করে কোনো লাভ নেই। ফুলকিকে ঘরের ভিতরে ঢুকতে দাও। দাঁড়া শাকচুন্নি, তোর মজা আমি দেখাচ্ছি। আমার শিয়ালের সঙ্গে বিয়ে করা। তারপর শিয়ালিনী একটা বুদ্ধি পাকালো। সে তরকারির মধ্যে কিছুটা বিচুটি পাতা বেটে মিশিয়ে দেয়। এই যে সতীন, এদিকে এসো, দুটো ভাত খেয়ে আমাকে উদ্ধার করো। ও মা গো মা, শিয়াল, তোমার বউ আমায় ভাত বেড়ে দিয়েছে। তারপর ফুরকি সেই ভাত খেয়েই অতঃপর ওরে বাপ রে বাপ, আমার গলা জ্বলে গেল, আমি মরে গেলাম গো। শিয়াল, আমাকে বাঁচাও, বাঁচাও আমায়, তোমার বউ আমাকে মেরে ফেললো। তুমি কি করলে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভালো হয়েছে। নাও ডার্লিং, এই জল খাও, জল খাও। তারপর কোনো রকমে একটু ঠিক হয় ফুরকি। আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। শিয়াল, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যাবো। কয়েকদিন ম্যানেজ করে থাকো ডার্লিং। দাঁড়া, আজ তোরও ব্যবস্থা করছি। তারপর শিয়ালিনী এক বাটি তেল ফেলে দিল দালানে। আর যে শিয়াল বেরোতে যাবে অমনি স্লিপ খেয়ে পড়ে তার পা ভেঙে যায়। ওরে বাবা গো বাবা, আমার পা ভেঙে গেল রে। তাই কপা, এ কার মুখ দেখে যা উঠেছিলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। এদিকে বাঘমশাই তার মেয়ে ফুরকি এখনো বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন। ফুরকি গেল কোথায়? এখনো যে তার বাড়ি আসার নাম নেই। ফোনটাও ধরছে না। আমি যে চিন্তা করছি সেই খেয়াল কি ওর আছে? এদিকে বানর ফুরকি ও শিয়ালকে একসঙ্গে বিয়ে করে যেতে দেখেছে তার বাড়ি। সেই খবর দিতে এলো বাঘমশাইয়ের বাড়ি। বাঘমশাই, ও বাঘমশাই, আছেন নাকি? আরে বানর, এই অসময়ে তুই, কি ব্যাপার? এই বাঘমশাই, আমি ফুরকি আর শিয়ালকে দেখেছি, ওরা বিয়ে করে যাচ্ছে শিয়ালের বাড়ির দিকে। কি বললি? তাই চলে এখনই ওই শিয়ালের ব্যবস্থা আমি করছি। তারপর বানর ও বাঘ গেল শিয়ালের বাড়িতে। শিয়াল এদিকে পা ভেঙে পড়ে আছে। ফুরকি, বেরিয়ে আয় শিগগিরি। আরে শ্বশুর মশাই যে। কি শ্বশুর মশাই? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। বাবা, তুমি এখানে?
এই বাড়ি ফিরে চল আমার সঙ্গে। এই বিয়ে করা শিয়ালের সঙ্গে আমি কিছুতেই তোর ঘর করতে দেব না। না বাবা, আমি ওকে ভালোবাসি। আর একটা কথাও বলবি না। দেখুন, এই শিয়াল আমি থাকা সত্ত্বেও আপনার মেয়েকে বিয়ে করে এনেছে। বানর, ওখানে একটা বাঁশ পুঁতে ওর উপরে শিয়ালকে বসিয়ে দে, তাহলে ও ভুল বুঝবে। তারপর বানর উঠোনের কোণে একটা বাঁশ পুতল এবং বানর শিয়ালকে উঁচু করে ওর উপরে গিয়ে বসিয়ে দিল। ওরে বাবা রে বাবা, আমার পিছন যে ব্যথা হয়ে গেল গো। এই বাঘ মশাই ক্ষমা করুন, নিজের বউ থাকতে আর কোনোদিন আমি অন্য মেয়ের দিকে তাকাবো না। এবার বেশ হয়েছে। হাতুড়িকে বলার সাথে সাথেই বল্টু শিয়াল আগুন হয়ে যায়। হায় হায় রে, এ কি আজব কাণ্ড! আমার ছেলে দেখছি সত্যি সত্যি আগুন হয়ে গেল। শিমুলতলি বনে বল্টু শিয়াল ও তার মা গোলাপি শিয়ালিনী বসবাস করত। বল্টু শিয়াল পাহাড়ের থাকা বড় বড় পাথর ভেঙে তা বাজারে বিক্রি করে যে কয়টা টাকা পেত তা দিয়েই তাদের মা ছেলের সংসার কোনো রকম চলতো। বল্টু শিয়ালের ইচ্ছে ছিল সে অনেক বড় শক্তিশালী একজন শিয়াল হবে। আসলে সে ছিল বড়ই হাবাগোবা একজন। একদিন বল্টু শিয়াল তার পাথর ভাঙা হাতুড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে আরে, এই দেখ বলক বল্টু হাতুড়ি নিয়ে যাচ্ছে পাথর ভাঙতে। এই বানর, চল চল চল, এই বল দিয়ে জোরে একটা ওর গায়ে মারি। এই বলে কিংকং আর বানর বল দিয়ে বল্টু শিয়ালের গায়ে মারে। হায় হায় রে, এই তোরা এসব কি করছিস আমার সাথে? আমি কি তোদের কোনো ক্ষতি করেছি রে? তাহলে রোজ তোরা আমাকে এভাবে কেন মারিস? আরে বল্টু, তোর গায়ে লেগেছে নাকি? আমি তো ভাবলাম তোর গায়ে লাগেনি। আরে কিংকং দা, আর একটু জোরে মারো না ওর গায়ে। আরে না না, আর মেরো না আমায়। তবে একটা কথা বলে যাচ্ছি, এমন একদিন আসবে আমার শক্তির কাছে তোমাদেরকে হার মানতে হবে, এই আমি বলে দিলাম। এই কথা বলে বল্টু শিয়াল চলে যায়। সারাদিন অনেক পরিশ্রম করেছি, এবার একটু ঘুমিয়ে নেই। সকাল হলে আবার আমাকে পাথর ভাঙতে যেতে হবে। রোজ রোজ এই পাথর ভাঙার কাজ আমার আর একদম ভালো লাগে না। এই বলে বল্টু শিয়াল ঘুমিয়ে পড়ে। এখানে তো অনেক পাথর দেখা যাচ্ছে, কোন পাথরটা ভাঙবো কিছুই তো বুঝতে পারছি না। বাম দিকের ওই পাথরটাই ভাঙি। এই বলে বল্টু শিয়াল পাথর ভাঙতে থাকে। আজ আমি মুক্ত। 300 বছর ধরে আমি এই পাথরের মধ্যে বন্দী হয়ে আছি। বের হওয়ার জন্য অনেক ছটফট করেছি, কিন্তু কোনোভাবেই বের হতে পারিনি। আজ তোর হাতুড়ের আঘাতে আমি মুক্ত হয়েছি। আরে আরে, 300 বছর কেউ বেঁচে থাকে নাকি? তুমি কি আমার সাথে মস্করা করছো? আরে তুই আমার কোন কালের কোন জামাই লাগিস যে তোর সাথে আমি মস্করা করব? আমি তো তোর মতো সাধারণ কেউ নই রে, আমি তো একজন ডাইনি। তোর এই হাতুড়ির কারণে আমি মুক্ত হয়েছি, তাই আমি তোকে একটি জাদুর হাতুড়ি দিতে চাই। এই নে হাতুড়। কিন্তু ডাইনি, আমি হাতুড়ি দিয়ে কি করব? আমার কাছে তো একটা হাতুড়ি আছে। এই হাতুড়িকে তুই যা বলবি এই হাতুড়ি তোকে তাই করে দেবে। তবে তুই এই হাতুড়িকে শুধু 3 বারে ব্যবহার করতে পারবি। 3 বার ব্যবহার করার পর এই হাতুড়ির সব শক্তি চলে যাবে। মনে রাখিস, শুধু 3 বারে ব্যবহার করতে পারবি। এই বলে ডাইনিটি অদৃশ্য হয়ে যায়, আর বল্টু শিয়াল ডাইনির দেওয়া হাতুড়িটি নিয়ে সোজা বাড়িতে চলে যায়। বল্টু শিয়ালকে দেখে তার মা গোলাপি শিয়ালিনী বলে, আরে বাবা বল্টু, আজ তুই এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস, তা ভালোই করেছিস। আমার রান্নার কাজে একটু সাহায্য কর দেখি। ঠিক আছে মা, তুমি যাও,
আমি রান্না দেখছি। হায় হায় রে, এই ছেলেকে বলেছিলাম রান্নাটা একটু দেখতে, সব পুরো ছাই হয়ে গেল রে। এই বলদ, তোকে তো এখানে রেখে গিয়েছিলাম, আর এখন এসব পুরে কি হয়ে গেল? হ্যাঁ আরে মা, তার মানে তো বোঝা যাচ্ছে আগুন সবচাইতে বেশি শক্তিশালী। তাহলে আমি এখনই আগুন হয়ে যাব আর আমার অন্যায়ের প্রতিশোধ নেব। এই জাদুর হাতুড়ি, আমাকে এখনই আগুন বানিয়ে দাও। হাতুড়িকে বলার সাথে সাথেই বল্টু শিয়াল আগুন হয়ে যায়। হায় হায় রে, এ কি আজব কাণ্ড! আমার ছেলে দেখছি সত্যি সত্যি আগুন হয়ে গেল। দেখি তো একটু ছুঁয়ে। ও মা! মারি মারি মারি, আজ থেকে আমি হব সব থেকে শক্তিশালী। এখন থেকে আমার সাথে আর কেউ কোনো বাজে ব্যবহার করার সাহস পাবে না। সব কটাকে এবার আমি দেখে নেব। এই কথা বলে বল্টু শিয়াল হাতুড়ি নিয়ে যেতে থাকে। আরে আরে আরে, ওই তো বলদ বল্টু যাচ্ছে রে। দে দেখি বলটা, আজ সোজা ওর মাথায় মারবো। হাই হাই রে, এই বলটা যে আমার বাবা অনেক টাকা দিয়ে কিনে দিয়েছিল, আর সে বলটা কিনে এভাবে ফেটে গেল। হাই খোদা, এই বল্টুর গা থেকে দেখছি আগুনের গোলা বেরোচ্ছে। ওরে বাপ রে বাপ, বল্টু রে, তুই আমাদের মাফ করে দিস। তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি। আমাদেরকে প্রাণে মারিস না বন্ধু, আমাদেরকে প্রাণে মারিস না। আজ আমার অনেক ভালো লাগছে। আমার মতো শক্তিশালী এই বনে আর কেউই নেই। যা, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। দেখ দেখ, বৃষ্টির পানি ওর সব আগুন নিভে গেছে। শালা এতক্ষণ আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, এবার ওকে দেখাচ্ছি মজা। এই কথা বলে কিংকং বল্টু শিয়ালকে এক লাথি মেরে নদীতে ফেলে দেয়। ওরে বাপ রে বাপ, গায়ের কি জোর! একলা দিতে এই নদীতে এসে পড়লাম। তবে খুবই ভালো লাগছে। নদীর ঢেউে ঢেউে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। হে জাদুর হাতুড়ি, তুমি আমাকে একটা পাথর বানিয়ে দাও। আমি পাথর হয়ে নদীতে ঘুরে বেড়াবো। আরে বাহ, কি আরাম লাগছে! আমার মতো শক্তিশালী আর কেউই নেই। এ জাদুর হাতুড়ি, তুমি এখনই নদীর পানি শুকিয়ে ফেলো। আর সাথে সাথে নদীর সব পানি শুকিয়ে যায়। হায় হায় হায়, কি সর্বনাশ! নদীর পানিতে তো সব শুকিয়ে গেল। পানি না থাকলে তো জমিতে ফসল ফলাতে পারবো না রে। এ তো দেখছি এক বিশাল পাথর। এই পাথরের কারণে তো নদীর পানি এদিক থেকে ওদিক চড়তে পারে না। এই পাথরকে এখনই ভেঙে ফেলতে হবে রে। হায় হায়, এ কি বলছে? আমাকে ভেঙে ফেললে তো আমি মরে যাব। এ জাদুর হাতুড়ি, তুমি আবার আমাকে আগের মতো করে দাও। কিন্তু কিছুতেই বল্টু শিয়াল আগের রূপে ফিরে আসে না। আর তখনই তার মনে পড়ে তার 3টি ইচ্ছের কথা। হায় হায় রে, আমি তো 3টি ইচ্ছে অলরেডি পূরণ করে ফেলেছি। এখন কি তাহলে আমাকে এই জল্লাদের হাতে মরতে হবে? হায় হায় রে, এই শক্তি যে বিপদটাকে আনবে আমি তো ভাবতেও পারিনি। মেরো না, মেরো না, আর মেরো না। ওরে বাপ রে বাপ, আমি যেমন আছি তেমনই থাকি। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? দূর চাই, তবে কিছুক্ষণ হলেও সুখের রাজ্য থেকে ঘুরে এসেছি।